18+ অ্যালার্ট। বর্তমান সময়ের বাস্তবতার সংমিশ্রণে লেখা গল্প। হে আমি পতিতা। বর্তমান সমাজে প্রত্যেকটি ছেলে এবং মেয়ে নষ্ট হওয়ার জন্য দায়ী সমাজের কিছু লোক এবং বাবা মা। প্রত্যেক বাবা মায়ের উচিত ছেলে মেয়ে কখন কোথায় যায় কি করে সেই বিষয়ে নজর রাখা। পুরো গল্পটি পড়ার এবং শোনার অনুরোধ রইল। পর্ণ দেখাটা শুরু হয়েছিল ক্লাস 7-এ বন্ধুদের হাত ধরে। বলতে গেলে পর্ণ দেখাটা এক প্রকার নেশা। আমার মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই নিষিদ্ধ পল্লীতে যেতে শুরু করলাম। বেশ ভালোই দিন কাটছিল আমার। বাবার ব্যবসায় আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই আমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করি আর ভাগ্যক্রমে চাকরিটাও পেয়ে যাই। ব্র্যান্ডের ঘড়ি, টি শার্ট, পারফিউম ছাড়া আমার একদিনও চলে না। আর সেই সাথে যৌনতা ছাড়াও আমার একদিনও চলে না। আজও একটা নিষিদ্ধ পল্লীতে এসেছি। মামা আপনি অনেকদিন পর আসলেন এদিকে। একটু ব্যস্ত ছিলাম মামা। একটা খাসা মাল আছে, কিন্তু রেটটা একটু বেশি। আমি মুচকে এসে বললাম, ও নিয়ে তুই চিন্তা করিস না, চলেন মামা, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। রুমের সামনে এসে ছেলেটি আমার হাতে একটা কন্ডোমের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, মামা, মেয়েটা নতুন, একটু মানিয়ে নেবেন। ও নিয়ে তুই চিন্তা করিস না। বিড়াল কিভাবে মারতে হয় সেটা আমি ভালোভাবে জানি। আর এ ধর, আমার কাছে চকলেট ফ্লেভার আছে। রুমে গিয়ে আমি অবাক। খাটের কোণে এক ডানাকাটা পরি দাঁড়িয়ে আছে। মেয়েটির গোলাপি ঠোঁটগুলো যেন আমাকে ডাকছে। আমি ব্লেজার খুলে মেয়েটির কাছে গিয়ে লিপকিস করতে শুরু করলাম। মেয়েটি আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। আজ আপনি ব্রাশ করেনি? কি বিশ্রী গন্ধ! কথাটা শুনে মাথাটা বিগড়ে গেল। মেঝে থেকে উঠে বললাম, বেশ্যা, বেশ্যার মতোই থাকবি। মেয়েটি আর কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেললাম। ঝাঁপিয়ে পড়লাম মেয়েটির ওপর নির্মম অত্যাচার করলাম সারা রাত। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পতিতা মেয়েটির নগ্ন দেহটা আমার ওপর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। অপরূপ দেখাচ্ছে পতিতা মেয়েটিকে। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। 20 মিনিট শাওয়ার নেওয়ার পর রুমে এসে দেখি পতিতা মেয়েটি বিছানায় বসে রয়েছে। আমি কাপড় পরে ম্যানিব্যাগ থেকে 1000 টাকার একটা নোট মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। সুন্দর রাত? সে তো আপনার ছিল। কাল রাতে তো আমার মৃত্যু হয়েছে। মানে? কিছু না, আমি আসছি। ঘুম ঘুম চোখ নিয়ে ব্যাংকে ঢুকলাম। ইসু 1 কাপ কফি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, সারা রাত ঘুম হয়নি বোধ হয়। আমি ইসুর হাতটা চেপে ধরে বললাম, ধ্যাত, এই চলো না, আজ আমার রুমে। আজ হবে না, অন্য কোনো দিন। ইসু আমার মুডটা নষ্ট করে দিল। ইসুকে নিয়ে কতবার যে আমার রুমে গিয়েছি তার নিজেরও মনে নেই। ফোনটা বেজে উঠল। মা ফোন দিচ্ছে। কি মা, ফোন দিচ্ছ কেন? আমি ব্যস্ত আছি। আমি আমার ফ্ল্যাট থাকবো, রাখছি। যৌন চাহিদা মেটানোর জন্যই আলাদা একটা ফ্ল্যাট কিনেছি। হোটেল থেকে মেয়ে নিয়ে তো আর বাড়িতে ওঠা যায় না, এই জন্যই আলাদা ফ্ল্যাট কেনা। ব্যাংক থেকে বের হয়ে রেস্তোরাঁয় গেলাম। গিয়ে দেখি রাতের ওই পতিতা মেয়েটি। আমি মেয়েটির কাছে গেলাম, হেই তুমি, প্লিজ চলে যান, কেউ দেখে নেবে। ওকে। আমি খাবার খেতে লাগলাম। কিছুক্ষণ পর পতিতা মেয়েটির পাশে একটা ছেলে এসে বসলো। কে এই ছেলেটি? আমি আমার ফ্ল্যাটে চলে আসলাম। কে ছিল পতিতা মেয়েটির সাথে? হয়তো ওর কোনো কাস্টমার। কেন ভাবছি আমি ওই পতিতা মেয়েটির কথা? না, কিছুতেই মেয়েটির কথা ভুলতে পারছি না। আমি গাড়ি নিয়ে চলে আসলাম নিষিদ্ধ পল্লীতে। মামা, আপনি মনে হয় মনে ধরছে। হুম মামা, এই নেন কন্ডম। ও আপনার কাছে তো চকলেট ফ্লেভার আছে। হেই, আমি সব কিছুই ব্র্যান্ডে ইউজ করি। আমি পতিতা মেয়েটির ঘরে গেলাম। আপনি কেন আসতে মানা? না। আমি মেয়েটির কাছে গিয়ে বললাম, আজ কিন্তু ব্রাশ করেছি। পতিতা মেয়েটি মুচকি হাসলো। আমি পতিতা মেয়েটির কাছে গেলাম। পতিতা মেয়েটির উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। আমি ব্লেজার মাটিতে ছুঁড়ে ফেললাম। পতিতা মেয়েটির কাছে গিয়ে লিপকিস করতে লাগলাম। মেয়েটিও আমার ডাকে সাড়া দিল। আমরা দুজনে মেতে পড়লাম এক যৌন খেলায়। বেশ কিছুক্ষণ পর আমি পতিতা মেয়েটিকে বলতে লাগলাম, তুমি সত্যি অনেক সুন্দর। পতিতা মেয়েটি কোনো কথা বলল না, চুপ করে আমার দিকে মুখ করে শুয়ে রইল। আমি পতিতা মেয়েটির হাতে একটা চুম্বন করলাম। আচ্ছা, আজ রেস্তোরাঁয় তোমার বাসায় ছেলেটি কে ছিল? আমার কাজিন। ও, আমি তো মনে করেছিলাম। কি, আমার কাস্টমার? না মানে, হ্যাঁ, ভাবাটাই স্বাভাবিক, কারণ আমি পতিতা। আর পতিতা মেয়েদের কেউ ভালো চোখে দেখে না, জানেন? খুব ভয় করে আমাদের। কেন? আত্মসম্মান হারানোর ভয়।
আত্মসম্মান? পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, কেন, আমাদের কি আত্মসম্মান নেই? না মানে, পতিতাদের আবার আত্মসম্মান? ঠিকই বলেছেন, আপনি পতিতাদের আবার আত্মসম্মান। কিন্তু এই পতিতাদের কাছেই কিন্তু আপনারা ছুটে আসেন শরীরের খিদে মেটানোর জন্য। আপনাদের ভাষায় যৌন চাহিদা, কিন্তু এটা ভুলে যাবেন না, পতিতারাও মানুষ। আমরা টাকার জন্য আমাদের শরীর বিক্রি করি, কিন্তু কোনো মেয়ে কখনোই চায় না সে পতিতা হবে। নিশ্চয়ই কোনো কারণ থাকে যার জন্য তারা পতিতা হয়। হে, আমাদের হয়তো আত্মসম্মান নেই আপনার ভাষায়, কিন্তু আমরা সবসময় ভয়ে ভয়ে থাকি কে কখন দেখে নেয়। আর এ কথা যদি আমাদের পরিবার বা সমাজ জানে তাহলে কি হবে আমাদের? কিন্তু আপনাদের মতো ভদ্রলোকেদের কেউই কিন্তু কিছু বলবে না। দোষটা হয় শুধু পতিতা মেয়েটার। পতিতা মেয়েটির কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। সত্যি কথাগুলো চরম সত্যি। আচ্ছা, এবার এগুলো ছাড়ো, তোমার নামটাই তো জানা হলো না। সে কি, দুদিন ধরে এই পতিতার কাছে আসেন আর নামই জানেন না? আহ, হিয়ালি করো না তো, তোমার নাম কি? এই পতিতাটার নাম হলো অবন্তী। বা, বেশি সুন্দর নাম তো। ক্রিং ক্রিং কিং, ফোনটা বেজে উঠল। ও, ইস্যু ফোন করেছে। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? আমি আজ ফ্রি আছি। তাহলে আজ রাত কাটাচ্ছ তো আমার সাথে? হুম, ওকে। আমি তোমাকে তোমার বাড়ির সামনে থেকে পিক আপ করে নিব। রাখছি। লাভ ইউ ডার্লিং। ফোনটা পকেটে রাখতেই চোখ পড়ল পতিতা মেয়েটির দিকে। পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে রয়েছে, এমন করে তাকাচ্ছে যেন আমি কোনো অপরাধ করেছি। ফোনটা ধরে, কিছু বলবে? তোমার বউ ফোন করেছিল? আরে না, ও প্রেমিকা। তোমার প্রেমিকা জানে তো যে তুমি এই পতিতার কাছে আসো? প্রেমিকা না, আমার কলিগ। এই ধরো 2000 টাকা। আমার রেট তো এত না, জানি। বাকিটা তোমার বকশিস, আমাকে আনন্দ দেওয়ার জন্য। আনন্দ সব পতিতাই দেয়। তাহলে সবাইকে কি আপনি এমন করেই বকশিস দেন? না মানে, আমি পকেট থেকে আমার কার্ডটা বের করে পতিতা মেয়েটির হাতে ধরিয়ে দিয়ে বললাম, আমার ঠিকানা। বাসায় কেউ থাকে না, তুমি আসতে পারবে তো? না মানে, টাকা নিয়ে চিন্তা করো না। এই অরণ্য, খুশি তো তুমি খুশি। আমি আসি। আমি গাড়ি নিয়ে সোজা ঈশোর বাসার সামনে আসলাম। আজ ঈশো আরও একটা রাত আমার সাথে কাটাবে। হর্ন বাজাতে ঈশো বের হয়ে আসলো। ইউ আর লুকিং সো সেক্সি ঈশো। নো, কিন্তু হে, প্রোটেকশন ছাড়া কিন্তু আমাকে টাচ করবা না। হয়, আমি প্রেগনেন্ট হতে চাই না। ওকে বাবা, এখন আমার মুড নষ্ট করো না। গাড়িতে ওঠো। বাই দ্য ওয়ে, কোথা থেকে আসছো তুমি? এই কাছে একটু কাজ ছিল। এসো, আমার পাশে বসে সেলফি তুলছে। আমি রেডিওটা চাললাম। রেডিওতে অরিজিৎ সিংয়ের একটা স্যাড সং চলছে। এসো আমার কোলে বসে আমাকে কিস করছে, আর আমি ড্রাইভ করছি। ফার্মেসির দোকান দেখে আমি গাড়িটা থামালাম। কি হলো বেবি, এখানে গাড়ি থামালে কেন? তোমাকে তো আদর করতে হবে, আর তুমি তো আমাকে কন্ডম ছাড়া তোমাকে টাচ করতে দিবে না। এই জন্য এখানে গাড়ি থামালাম। ওহ, সো কিউট। আচ্ছা তুমি বসো, আমি একটু আসি। কি আনছো? হুম। কোন ফ্লেভার? তোমার পছন্দের চকলেট ফ্লেভার। আমি ইস্যুকে নিয়ে আমার ফ্ল্যাটে উঠলাম। আমি রুমে গিয়ে জোরে মিউজিক বাজাতে লাগলাম। কি হচ্ছে, এত জোরে মিউজিক কেন বাজাচ্ছে? একটু ওয়েট করো ডার্লিং, সব বুঝতে পারবে। আচ্ছা, আমি ড্রিঙ্ক নিয়ে আসছি। ওকে। আমি ড্রিঙ্কের গ্লাস ইস্যুর দিকে বাড়িয়ে দিলাম। ও ড্রিঙ্ক করছে। আমি ইস্যুকে একটানে আমার কাছে নিয়ে আসলাম। ইস্যু আমার টি শার্টটা একটানে খুলে ফেলো। ইস্যু আমার ঠোঁটে চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং, কলিং বেলটা বেজে উঠল। হোয়াট দা, এখন আবার কে আসলো জানো? তুমি একটু বসো, আমি দেখছি। আমি মুচকে এসে দরজাটা খুলে দিলাম, কারণ আমার প্ল্যান মাফিক সব হচ্ছে। এত দেরি করলি কেন? রাস্তায় জ্যাম ছিল গরু। আয়, ভেতরে আসো। গুরু, খেলা কি শুরু হয়ে গেছে? হা হা হা, না, আজ আমি না, তোরা শুরু করবি আর আমি শেষ করব। এসো ড্রিঙ্ক করছে। ওর কাঁধে হাত রাখলো। কি জান, এত দেরি করলে কেন? এসো পিছন ঘুরে একটা দূরে সরে গেল আর বলতে লাগলো, কে, কারা তোমরা? দোস্ত, এটা তো খাসা মাল। হট ননসেন্স। অরণ্য, কারা এরা? আর এখানেই বা কি করছে? আমি তখন ইস্যুর কাছে এসে বলতে লাগলাম, ডার্লিং, আজ ওরা তোমাকে মজা দিবে। হোয়াট? সরো, আমি চলে যাব। তুমি তো যেতে পারবে না ডার্লিং, দরজা লক করা। আমি কিন্তু চিৎকার করব। করো চিৎকার, করো। তোমার আওয়াজ কেউ শুনতে পারবে না। এই মিউজিক বাড়া। যা, শালিকে নিয়ে এনজয় করো। না ছাড় আমাকে। তুমি কাজটা ভালো করছো না অরণ্য। না না না।
আমি মিউজিকের সাউন্ড আরো বাড়িয়ে দিলাম, যেন ইসুর কান্নার আওয়াজ কেউ না শুনতে পারে। বেচারি ইসু মাই ডার্লিং, হা হা হা। আজ ইসুকে ওরা সিঁড়ে সিঁড়ে খাবে। উফ, শালি এত চিৎকার করছে কেন? রাফিজ, হুম, বল দোস্ত, শালি এত চিৎকার করছে কেন? সোসাইটির লোকজন তো জেনে যাবে। যা, ওর হাত পা বেঁধে মুখে কাপড় বেঁধে দে। ঠিক আছে দোস্ত। আর হ্যাঁ, দেখিস মারা যেন না যায়। ঠিক আছে, কিন্তু বেঁচে গেলে তো সবাইকে বলে দিব। কিন্তু তখন কি হবে আমাদের? হা হা হা। ওই ভাবনা আমি আগেই ভেবে রেখেছি। যা, তুই গিয়ে মজা নে। বেচারি ইসু, রিয়েলি মিস ইউ ইসু। চারজন মিলে গ্যাং রেপ করছে ইস্যুকে, আর আমি তার ভিডিও করছি। ভিডিও করে রাখার মূল উদ্দেশ্য হলো যখন তখন ব্ল্যাকমেল করে ইস্যুর সাথে ফুর্তি করা। ইস্যু শুধু যন্ত্রণায় ছটফট করছে। এখন অনেকে ভাবছেন কখন আমি আমার বন্ধুদের ডাকলাম কি, তাই তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে চলে যাওয়া যাক। যখন আমি কন্ডোম কিনতে গিয়েছিলাম তখন আমি গাড়ি থেকে নেমে আমার এক বন্ধুকে ফোন করলাম। হ্যালো নীল, আরে দোস্ত, তুই এতদিন পর, তো কোনো খবর আছে কি? তোদের জন্য একটা খাসা মাল আছে। কি বলছিস কি? আর হ্যাঁ শোন, মালটাকে নিয়ে আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি, তোরা চলে আয়। হ্যাঁ, আসছি দোস্ত। বেচারি ইস্যু, এখন আমার পালা ইস্যুর সাথে ফুর্তি করার। আমি ইস্যুর উপর ঝাঁপিয়ে পড়লাম। আমার বন্ধুরা সারা রাত ইস্যুকে পালাক্রমে ধর্ষণ করলো। এখন অনেকেই হয়তো ভাবছেন ইস্যু তো আমার সাথে এর আগেও রাত কাটিয়েছে, আর আজও রাত কাটানোর জন্য এসেছিল। তাহলে আমি কেন এরকম করলাম কি, তাই তো? তাহলে শুনুন। ইস্যুকে আমার এক বন্ধু প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু ও রাজি হয়নি। ইস্যুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ইস্যু রাজি হয়নি। কারণ আমার বন্ধু ছিল গরিব, আর বন্ধু সেই অপমান নিতে পারেনি। ও গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এখন আপনারা বলবেন এতে আমার সমস্যা কি? বলছি, এতে আমার কোনো প্রবলেম নেই। যখন আমি ইস্যুকে আমার সাথে রাত কাটানোর কথা বলি তখনও রাজি হয়ে যায়। কারণ আমি ধনী। যে ওকে ভালোবেসে বিয়ে করতে চাইল তাকেও অপমান করে মৃত্যুটিকে ঠেলে দিল। আর যে ওকে নিয়ে ফুর্তি করতে চাইল তার সাথেও রাত কাটানোর জন্য তৈরি হয়ে গেল। শালি, এই শোন, ওকে ছেড়ে দে। আজ অনেক হয়েছে। ঠিক আছে। আমি ইসুর সামনে গেলাম। ইসুর নগ্ন দেহটা মেঝেতে পড়ে রয়েছে। আমি ইসুর হাতের বাঁধনটা খুলে দিলাম। মুখ থেকে কাপড়টা তুলে নিলাম। একটু পানি খাবো, দিচ্ছি। ইসু আর উঠতে পারছে না। ওর সারা শরীর ব্যথা। গত রাতের অত্যাচারের ফল। কেন আমার সাথে এমন করলে অরণ্য? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আরে, আমি তো নিজে এসেছিলাম তোমার সাথে রাত কাটানোর জন্য। তুমি কি করলে? হুম, তোর মতন মেয়ের সাথে এরকমই করা উচিত বলে আমি একটা সিগারেট জ্বালালাম। আমি কি করেছি মনে নেই? আমার বন্ধুর সাথে তুই কি করেছিলি? কোন বন্ধু? হা হা, যে তোর জন্য মরেছিল। সৌম্য তোমার বন্ধু ছিল? হ্যাঁ। আমি পুলিশকে সব জানাবো। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। এ কাজ ভুলেও করিস না। হা হা। আমি একটা জ্বলজ্যান্ত সিগারেট ইস্যুর যৌনঙ্গে চেপে ধরলাম, আর ইস্যু জোরে জোরে কাঁদতে শুরু করলো। আমি আর একটা জ্বলন্ত সিগারেট ওর যৌনঙ্গে চেপে ধরলাম, আর বলতে লাগলাম, শোন, ভুলেও পুলিশের কাছে গিয়ে মুখ খুলিস না। আমি তো যাব পুলিশের কাছে। ওকে ফাইন। আমি আর একটা সিগারেট জ্বালালাম। আমার সিগারেট জ্বালানো দেখে ইস্যু বলতে লাগলো, না, আর না, আমি আর সহ্য করতে পারছি না। সারা রাত ধরে তুমি আর তোমার 5 বন্ধু মিলে আমাকে ধর্ষণ করলে, আর এখন 2টা জ্বলন্ত সিগারেট আমার যৌন অঙ্গে চেপে ধরলে। আমি আর নিতে পারছি না। ঠিক আছে, আমি আর এই সিগারেট তোর যৌন অঙ্গে দেব না। কিন্তু আমার এই সিগারেটের যে ক্ষতি হলো তার কি হবে? সাগর, হে দোস্ত, বল। আমার ইস্যু বেবির সাথে আরেকটু খেল তুই, যা। আর হে, আমার ইস্যু বেবিকে কিন্তু মজা দিতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না। না অরণ্য, আর এমন করো না। আমি আর নিতে পারছি না। ও, কামন বেবি, তোমার তো সেক্স একটু বেশি, তাই না? আমি তো চলে আসলাম। আর সাগর ইস্যুর সাথে মেতে পড়লো। বেচারি ইস্যু শুধু চিৎকার করছে। কিছুক্ষণ পর সাগর আমার কাছে এসে বলতে লাগলো, দোস্ত, মালটা সেন্সলেস হয়ে গেছে। তুই যা, ডাক্তারের কাছ থেকে কিছু মেডিসিন নিয়ে আয়। আর হ্যাঁ, আসার সময় কিছু ওষকে নিয়ে আসিস। আমি ঘরে গিয়ে দেখি ইস্যু সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে রয়েছে। আমি জল ছিটাতে ও জেগে উঠল। প্লিজ, আমাকে ছেড়ে দাও, ছাড়বো যান। কিন্তু এখন একটা কল করো তোমার বাড়িতে, আর যা বলতে বলছি তাই বলো। আর তা না করলে তুমি শেষ বেবি। এসো আমার কথা মতো ওর বাড়িতে ফোন করলো, আর আমার কথাগুলোই বললো, যাও এখন শাওয়ার নিয়ে আসো। আমি উঠতে পারছি না, তোমাকে তো যেতেই হবে। ইস্যু,
আমার ভয়ে ভয়ে বসে ওয়াশরুমে ঢুকলো। ঈশ্বর সারা শরীর গন্ধে ভরে গেছে। কিছুক্ষণ পর সাগর ঔষধ নিয়ে আসলো। ঈশ্বর শাওয়ার নেওয়ার পর ওকে মেডিসিনগুলো দিলাম। ইস্যু ক্লান্ত, বিছানায় মাথা রাখতেই ঘুমিয়ে পড়ল। দোস্ত, মালটা যদি সব বলে দেয়? বলবি না, ওকে মেরে ফেলাটাই ভালো। না, ওকে মারবো না। ওকে নিয়ে আমারও অন্য ভাবনা আছে। যা, এখন তোরা সবাই বাড়ি যা, আর রাতে চলে আসিস। ঠিক আছে দোস্ত। ওরা সবাই চলে গেল, আর ইস্যু ঘুমাচ্ছে। ক্রিং ক্রিং, ফোনটা বেজে উঠল। আননোন নম্বর। হ্যালো। জি আমি। নাম কি? হোটেলের সেই পতিতা। ও আচ্ছা, তোমার তো একটা নাম আছে তাই না? সবসময় পতিতা পতিতা ভালো লাগে না। আচ্ছা শোনো, চলো না আজ একটু পার্কে যাই, তোমার টাকা দিয়ে দেব। ওকে, কোথায় দাঁড়াবো? হোটেলের সামনে দাঁড়াও, আমি গাড়ি নিয়ে আসছি 1 ঘন্টার মধ্যে। আমি ওয়াশরুমে গিয়ে 20 মিনিট শাওয়ার নিলাম, কালো একটা টি শার্ট পরলাম আর বডি পারফিউম লাগালাম। ঘর থেকে বের হব, তখন ইস্যুর কথা মাথায় আসলো। আমি চলে গেলে যদি ওর বাসায় ফোন করে। হে বুদ্ধি পেয়ে গেছি। আমি ঘর বন্ধ করে বের হয়ে পড়লাম। সবাই ভাবছে কি করলাম। ঈশ্বর, কি তাই তো? ঘর থেকে বের হওয়ার সময় ওর হাত পা বেঁধে মুখে কাপড় গজে এসেছি, আর ওর ফোনটা আমার কাছে এখন। হা হা হা। আমি একটা ফুলের দোকানে গাড়ি থামালাম, একটা ফুলের বুকে নিলাম পতিতা মেয়েটির জন্য। ফুলের বুকেটা নিজের মতন করে সাজালাম। এই প্রথম কোনো মেয়ের জন্য ফুল কিনলাম, আর তা না হলে তো চকলেট কিংবা প্রোটেকশন কিনতাম। পতিতা মেয়েটি আসবে তো? হ্যাঁ আসবে, কেন আসবে না? যদি না আসে, ধ্যাত, আমি ওই পতিতার জন্য এত ভাবছি কেন? ক্রিং ক্রিং, ফোনটা বেজে উঠল। তুমি কি আসছো? কোথায় আসবো দোস্ত? তুই বললি রাতে আসতে। ও শিট, এটা তো সাগর। না কিছু না। ও শোন, আসার সময় কিছু ভালো চকলেট, ফুল আর ব্র্যান্ডের প্রোটেকশন আনবি। ওকে, আমি রাখছি। ওয়াও, পতিতা মেয়েটির কি ফিগার! আগে তো খেয়াল করিনি। আজ পতিতা মেয়েটিকে অনেক সেক্সি লাগছে। ঠোঁট গোলাপি লিপস্টিক, খোপায় গোলাপ, পরনে রেশমি লাল শাড়ি। কে দেখলে বুঝবে যে এ একটা পতিতা। আমি গাড়ি নিয়ে পতিতা মেয়েটির কাছে গেলাম। গাড়ি থামিয়ে লুকিং গ্লাসটা খুলে বললাম, হেই সেক্সি, কি বলছেন কি এসব? গাড়িতে ওঠো। পতিতা মেয়েটি আশেপাশে তাকিয়ে গাড়িতে উঠল। আমি ফুলের তোড়াটা প্রতিটা মেয়েটির হাতে দিয়ে বললাম, এই নগণ্য ফুলগুলো তোমার জন্য। নগণ্য কেন? ও, আমার পতিতা বলে। না, আমি সেটা বলি নাই। আমি বলতে চেয়েছি তোমার রূপের সামনে এই ফুলগুলো অতি নগণ্য। পতিতার আবার রূপ, ট্রাস্ট মি, ইউ আর সো হট অ্যান্ড সেক্সি। ফুলগুলো সত্যি অনেক সুন্দর। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, কেন হবে না? আমি প্রতিটা মেয়েটিকে আমার কাছে এসে বসতে বললাম। ও একটু সংকোচ বোধ করছে, কিন্তু ওর সাথে কিন্তু আমার রুম ডেট অলরেডি হয়ে গেছে। প্রতিটা মেয়েরাও লাজুক হয়, তা ওকে না দেখলে বিশ্বাসই করতাম না। প্রতিটা মেয়েটি আমার কাছে এসে বসলো। আমি ওকে আমার বুকে নিয়ে আসলাম, ওর মাথায় একটা চুম্বন কেটে দিলাম। প্রতিটা মেয়েটি চুপ করে আমার বুকে মাথা রেখে বসে রয়েছে। কি হলো, কিছু বলছো না যে? কেন জানি না, তোমার বুকে মাথা রাখলে খুব শান্তি লাগে। মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যায়। আমি পতিতা মেয়েটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আর ওর কপালে একটা চুমু দিলাম। আর আমি ড্রাইভ করছি, আর পতিতা মেয়েটিকে জড়িয়ে আছি। তুমি হয়তো ভাবছো পতিতা মেয়েটি হয়তো কাস্টমার হাতছাড়া না করার জন্য এই মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু বিশ্বাস করো, এটাই সত্যি। তোমার বুকে মাথা রাখলে আমার খুব প্রশান্তি লাগে। আচ্ছা, আমি কি একবারও বলেছি এ কথা? না, তুমি বলনি, কিন্তু হয়তো তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, তাই বললাম। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? মা, বাবা, আরেকটা ছোট বোন ছিল। বোন ছিল মানে? এখন কোথায়? ও আর নেই, চলে গেছে আমাদের ছেড়ে, রাতের ওই তারা হয়ে। জানো, আমি প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি। আমার মনে হয় আমার বোন আমাকে দেখছে ওই আকাশ থেকে। কিভাবে মারা গেল তোমার বোন? অসুস্থ হয়ে। জানি না কি হয়েছিল ওর। 7 দিন জ্বরে বিছানায় পড়েছিল, আর 8 দিনের মাথায় ও চলে গেল না ফেরার দেশে। চিকিৎসা করাওনি? বাবা অসুস্থ ছিল। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, টাকা ছিল না ঘরে, দোমোটা খেতেও পারতাম না। আর চিকিৎসা করাবো কি দিয়ে? এই জন্যই কি, হ্যাঁ, এই জন্যই আমি আজ পতিতা। আমি বাধ্য হয়ে এই লাইনে এসেছি। কোথাও কোনো চাকরি পাইনি, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমনও দিন কেটেছে আমাদের, যেদিন আমরা 3জন শুধু পানি খেয়ে দিন কাটিয়েছি। পতিতা মেয়েটি একটা সময় চুপ করে গেল। প্রতিটা মেয়েটির কথা শুনে আমার চোখের কোণে হয়তো একটু জল এসেছে, না হয়তো ধুলো গেছে। আমি শুধু পতিতার শরীর চাই, আর কিছু না।
ক্রিং ক্রিং। পতিতা মেয়েটির ফোন বেজে উঠল। পতিতা মেয়েটি ওর ব্যাগ থেকে ফোনটা বের করে বলতে লাগলো, জি আম্মু, ঠিক আছে, আসার সময় আমি বাবার জন্য ওষুধ নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমার বাড়িতে জানি যে তুমি এইসব কাজ করো? না, আমার মনে হয় কোনো পতিতার বাড়ির লোকই কেউ জানে না যে সেও একজন পতিতা। আমার বাড়ির লোকও জানে না। যদি জানতে পারে তাহলে আমার অসুস্থ বাবা বাঁচবে না, আর আমার এই পাপের টাকা কেউ ছুঁয়ে দেখবে না। জানো, আমারও স্বপ্ন ছিল আমি কারো বাড়ির বউ হব, সুন্দর করে সংসার করব, কিন্তু আল্লাহ হয়তো চাননি। জানো, আমার স্বপ্ন ছিল রোজ সকালে আমি নামাজ পড়ে আমি আমার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য তৈরি করে দেব, কিন্তু তা মনে হয় আর কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? হা হা, কে বিয়ে করবে একজন পতিতাকে? আমাদের নিয়ে ফুর্তি করা যায়, যৌন চাহিদা মেটানো যায়, কিন্তু বিয়ে করা যায় না। আর কোনো কথা না প্লিজ। আমি পতিতা মেয়েটি ঠোঁটে চকলেট লাগিয়ে চুম্বন করতে লাগলাম। পতিতা মেয়েটি নিঃশব্দে আমার অত্যাচারগুলো মেনে নিচ্ছে। এক পর্যায়ে আমি নিজেকে সামলাতে না পেরে মেতে পড়লাম এক যৌন খেলায়। কিন্তু পতিতা মেয়েটি আমার ডাকে আজ সাড়া দিচ্ছে না। হোয়াটস রং উইথ ইউ? না, আমার মুড নেই। পতিতাদের আবার মুড? হে, ঠিকই বলেছ, পতিতাদের আবার মুড। যখন চাইবে তখন পতিতাদের শরীর তোমরা ভোগ করতে পারবে, কারণ আমরা পতিতা। পতিতালয়ের পতিতাদের কোনো পছন্দ অপছন্দ থাকতে নাই। কাস্টমার যা চাইবে সেই সেবায় পতিতাদের দিতে হবে। হোক না পতিতাদের শরীর খারাপ, তাতে কি হয়েছে? শরীর খারাপ নিয়ে পতিতাকে শুতে হবে তার কাস্টমারের সাথে। জানো, যেদিন প্রথম আমি এই লাইনে আসি সেদিন আমার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু কি করব, ঘরে চাল নেই। অসুস্থ বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তখন ডাক্তার বাবাকে দেখে আমার কাছে এসে বলল, আমার বাবা কি বাঁচবে না? কেন বাঁচবে না? তবে হ্যাঁ, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তা খাওয়ালে ভালো হয়ে যাবে, কিন্তু আমার কাছে তো টাকা নাই। তখন ডাক্তার আশেপাশে তাকিয়ে আমার হাত চেপে ধরে বলল, টাকা নেই তো কি হয়েছে মামুনি, আমি তো আছি, আমাকে একটু আদর করে দাও, তোমার বাবার ওষুধ আমি ফ্রিতে দেব। কে বলছেন কি? ছাড়ুন আমার হাত, যা সম্মান নিয়ে বাড়ি যা। দুদিন পর তোর বাবা যখন মারা যাবে ওষুধ না পেয়ে, তখন সম্মান ধুয়ে পানি খাস। না, এমনটা বলবেন না। তাহলে রাজি আমার সাথে রাত কাটানোর জন্য? হ্যাঁ, আমি রাজি। সেদিন প্রথম হোটেলে যাই, আমি বোরখা পরে গিয়েছিলাম যেন কেউ আমাকে না চিনতে পারে। আমি খুব ভয়ে ভয়ে যাই। হোটেল, আমার কাছে আগে হোটেল মানে ছিল যেখানে সবাই নাস্তা খেতে আসে, কিন্তু সেদিন বুঝেছিলাম হোটেলে শুধু নাস্তা না, কিছু জানোয়ার মেয়েদের শরীর খাওয়ার জন্য আসে। ডাক্তার সেদিন রাতে আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। আমি আমার জীবনের কালো অধ্যায় শুরু করি সেদিন থেকেই। আমি যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার আমাকে ছাড়েনি। সারা রাত অত্যাচার করার পর সকালবেলায় আমার হাতে 2000 টাকা ধরিয়ে দেয়। হোটেলের ম্যানেজার আমাকে প্রস্তাব দেয় এ কালো জীবন শুরু করতে, আর আমি কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। আর এর পরের দিন আসো তুমি। আমি সেদিন খুব শরীর খারাপ ছিল, কারণ গত রাতে ডাক্তার আমাকে ভোগ করেছিল। আর এর পরের রাতে আসো তুমি। সেদিন তোমার সব রাগের জাল মিটিয়েছিলে তুমি আমার ওপর। সেদিন তোমার শরীর খারাপ ছিল। হ্যাঁ, এখন হয়তো তুমি বলবে পতিতাদের আবার শরীর খারাপ। সরি, পতিতাদের এত কষ্ট, আর আমরা ওদের মন না বুঝেই আগে ওদের কাপড় খুলি। সত্যি খুব খারাপ লাগছে। এখন আমি আর পতিতা মেয়েটি পার্কে ঢুকলাম, আর চারপাশে তেমন লোকজন নেই, নিরিবিলি পরিবেশ। তোমার ভালো লাগছে? হ্যাঁ, চারপাশটা বেশ নিরিবিলি, পাখি কুকু করে ডাকছে। আমি আর পতিতা মেয়েটি হাত ধরে হাঁটছি। আমি একটা জবা ফুল ছিঁড়ে পতিতা মেয়েটির খোপায় গজে দিলাম। ক্রিং ক্রিং করে ফোন বেজে উঠল। হে সাগর, বল, তোকে বললাম না কিছু প্রোটেকশন আর দামি চকলেট নিয়ে আসি, টাকা আমি দিয়ে দেব, যত সব। পতিতা মেয়েটি আমার দিকে তাকিয়ে রইল। প্রোটেকশনের মানে প্রতিটা মেয়েটি বেশ ভালো করে জানে, হয়তো এই জন্যই। কিছু বলবে? তুমি কি বিবাহিত? না। আর কয়বার বলবো? হ্যাঁ। তুমি হয়তো প্রোটেকশন আনার কথা শুনে ভাবছো আমি বিবাহিত। আরে, ওটা আমার বন্ধুর জন্য আনতে বলছি। আমি এত এক্সপ্লেন কেন করছি এই পতিতাটাকে? ও শুনলে কষ্ট পাবে এই ভেবে কি? না, আমি ওর কাস্টমার, আর কিছু না। আমি ওকে দরকার আর ওর দরকার আমার টাকার। আমাদের সম্পর্কটা এই অবধি। কি ভাবছি কি এসব আমি? ভালোবাসা আর পতিতাকে ধ্যাত, ওর সাথে ফুর্তি করা যায়, কিন্তু ভালোবাসা না। ওকে নিয়ে ফুর্তি করার জন্য আমার টাকায় যথেষ্ট, এতে ভালোবাসা নেই। কিন্তু এসব প্রশ্ন আসছে কোথা থেকে?
এত ভাবছি কেন আমি এই পতিতাটাকে নিয়ে? এই তো প্রথম পতিতা নয়। আমার জীবনে এর আগে আরও অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি আমি, কিন্তু তাদের নিয়েতেও আমি এত ভাবিনি। তাদের কারোর সাথে তো আমি ঘুরতে জানি। ও বুঝেছি, ওর পতিতা হওয়ার গল্পটা আমাকে ইমোশনাল করে দিয়েছে। দ্যাটস স্যাট, আর কিছু না। ও আর 5টা পতিতার মতনই, যে ওকে টাকা বেশি দিবে ও তার সাথে রাত কাটাবে। না, এটাই শেষ দেখা হবে আমার পতিতা অবন্তীর সাথে। এরপর আর কোনোদিনও ওর সাথে দেখা করব না। হ্যাঁ, এটাই ফাইনাল। তুমি কি কিছু ভাবছো? কই না তো। চলো আইসক্রিম খাই। আমি আর পতিতা মেয়েটি আইসক্রিম খাচ্ছি। পতিতা মেয়েটির হাত থেকে ওর আইসক্রিমটা পড়ে গেল। আমি আমার মুখেরটা আইসক্রিমটা ওকে দিলাম। ও এক কামড় মুখে নিয়ে আবার আমাকে দিচ্ছে। পুরাই হিন্দি ফিল্মের মতো রোমান্টিক। কেন জানি মানা করতে পারলাম না ওকে। আমরা দুজনেই হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতন হাঁটলাম, গান করলাম, কারণ এটাই সে সময় কাটানোর ওর সাথে। আমি পতিতা মেয়েটির স্তন চেপে ধরলাম। পতিতা মেয়েটির গোলাপি ঠোঁট লিপকিস করতে লাগলাম। এক পর্যায়ে পতিতা মেয়েটি আমাকে বাধা দিয়ে বলল, কি করছেন কি? কেউ দেখে নিবি তো? দেখুক, আমি তোমার রূপে পাগল হয়ে গেছি। কেউ যদি দেখে নেয় তাহলে কিন্তু আপনারই আত্মসম্মান হারাবেন। আমার কিন্তু কিছু যায় আসবে না, কারণ আমি একজন পতিতা। কাপড় খোলাটা আমার পেশা। আমি কাপড় খুলেই টাকা পাবো। আর এটা একটা পাবলিক প্লেস। এখানে আপনার অসম্মান হোক, আমি তা কখনোই চাই না। হুম, কথাটা সত্যি। পতিতাদের কোনো আত্মসম্মান নেই। ওরা কাপড় খুললেই টাকা পাবে। কিন্তু আমার সম্মান হারালে আমি আর তা পাবো না। চলো গাড়িতে চলো। এই কথাটা কি বারবার বলার খুব দরকার আছে? হ্যাঁ, আমি পতিতা। আর পতিতাদের কোনো আত্মসম্মান নেই। কারণ আমাদের মতো পতিতারা যদি আত্মসম্মান নিয়ে বসে থাকে, তাহলে আমাদের সংসার চলবে না। বাবা চিকিৎসার অভাবে মারা যাবে, আর মা না খেতে পেরে মারা যাবে। বাবা মার মৃত্যু দেখার আগে আমার মনে হয় কাস্টমারের সামনে কাপড় খোলাটাই ভালো। এতে যদি আত্মসম্মান না থাকে তাহলেও চলবে, কারণ বাবা মায়ের মুখে তো এক মুঠো অন্ন তুলে দিতে পারবো। আর কি যেন বললে তুমি? ও হ্যাঁ, পতিতা পতিতা পতিতা। হুম, কেউ পতিতা হয়ে জন্মগ্রহণ করে না। আমাদের মতো পতিতাদের ও একটা নাম থাকে। সমাজ হয়তো ভুলে যায় আমাদের নামগুলো। কেউ ডাকে আমাদের সকিনা, কেউ ডাকে মর্জিনা, কেউ আবার জানো, ডার্লিং এসব নামে ডাকে। আর কেউ ডাকে পতিতা পতিতা বলে। জানো, আমরা কিন্তু আমাদের কাস্টমারদের খুব ভালো সার্ভিস দেই, কারণ তা না হলে হয়তো সে পরের দিন আসবে না। আর সে না আসলে চলবে না আমাদের সংসার। যে পতিতাদের কাছে ছুটে যাও তোমরা রাতের আধারে একটু সুখ পাওয়ার জন্য, সেই পতিতারা হাজারো কষ্টে বুকে চেপে তোমাদের আনন্দ দিয়ে থাকে। কিন্তু তোমরা কি করো? দিনের বেলায় আমাদের মতো পতিতাদের দেখলে নাক ছিটকাও, ঘৃণা করো আমাদের। কিন্তু রাতে আমাদের শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও তোমরা। আহ, প্লিজ এসব কথা বাদ দাও এখন। আমি এখন হট হয়ে পড়েছি। চলো গাড়িতে চলো। কেন গাড়িতে কেন? ও বুঝেছি, গাড়িতে বোধহয় আমার শরীরটাকে ভোগ করবে তুমি। কি তাই তো? হ্যাঁ চলো। আমি আর পারছি না। আমি পতিতা মেয়েটিকে গাড়িতে নিয়ে গেলাম। গাড়িটা কালো হওয়ায় আমার সুবিধা হয়েছে। আমি গাড়ির সব কাজ লাগিয়ে ফেললাম। পতিতা মেয়েটি আমার পাশে বসে রয়েছে। আমি পতিতা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লাম। পতিতা মেয়েটির ঠোঁট চুম্বন করতে করতে আমার টি শার্টটা খুলে ফেললাম। আর পতিতা মেয়েটি আমার ডাকে সাড়া দিয়ে আমার ঠোঁট চুম্বন করতে লাগলো। ক্রিং ক্রিং কিং আমার ফোনটা বেজে উঠল। ও শিট, এই সময় কে ফোন করলো? ফোনটা ধরো, জরুরি কলও তো হতে পারে। আমি মোবাইলটা হাতে নিলাম। মা ফোন করেছে। আমি মোবাইলটা কেটে দিয়ে আবারও পতিতা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়লাম। পতিতা মেয়েটি আমার ঘাড়ে একটা চুমু কাটলো। আবারও ফোনটা বেজে উঠল। ও শিট, আবারও ফোন। ড্যাম মাই ফুট। আহ, ফোনটা ধরো না প্লিজ। হ্যালো মা, এত কল দিছিস কেন? ফোন কেটে দিচ্ছি, বোঝো না যে আমি ব্যস্ত। কি বললে? বাবা অসুস্থ? আমি এখনই আসি। তোমার বাবা অসুস্থ? হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। আজ আর তোমাকে আদর করা হলো না। অন্য কোনো দিন। আমি তাড়াতাড়ি শার্টটা পরে নিলাম। গাড়ি ড্রাইভ করতে লাগলাম। এই শেষ দেখা তোমার সাথে। শেষবারের মতন তোমাকে নিজের করে পেলাম না। তোমার সাথে দেখা না হলে হয়তো বুঝতে পারতাম না পতিতালয়ের পতিতাদেরও এত কষ্ট। সত্যি তোমাকে খুব মিস করব অবন্তী। অবন্তী আমার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। আমি হোটেলের সামনে এসে গাড়ি থামালাম। পতিতা মেয়েটি গাড়ি থেকে নামলো। আমি পতিতা মেয়েটির হাতে 2000 টাকা ধরিয়ে দিয়ে বললাম, এই নাও তোমার টাকা। মাফ করুন, আমি এই টাকা নিতে পারবো না, কারণ আমি কাপড় না খুললে টাকা নিই না। আর আমি অন্যের দয়া গ্রহণ করি না। আমি হয়তো পতিতা হতে পারি, কিন্তু আত্মসম্মান বোধটা আমার আছে।
চলে আসবেন হোটেলে, আপনার শরীর খিদে মিটাবেন, তারপর টাকা দিবেন, আমি অবশ্যই নিব, কিন্তু ফ্রিতে আমি টাকা নিতে পারবো না। ওকে, আমি আসি। কে এই মেয়ে? অন্য কেউ হলে টাকাটা নিত, আর ওর টাকাটা নিল না। আমি তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে গেলাম। অনেকদিন পর নিজেদের বাড়িতে আসলাম। মা, বাবার কি হয়েছে? কিছু হয়নি। তাহলে আমাকে কেন ডেকে আনলে মিথ্যা বলে? কেন? তুই কি এ বাড়ির সন্তান না? আমাদের কি মন চায় না তোকে দেখতে? তুই আর কখনো আসিস না আমাদের বাড়িতে, নিজের মতন থাকিস। আর তোর ছোট ভাইকে দেখ, আমাদের কত যত্ন করে, ব্যবসায় দেখাশোনা করে। আর তোর বড় হয়ে, হ্যাঁ, আমি তো খারাপ। তোমরা থাকো তোমাদের ছোট ছেলেকে নিয়ে। কেন আমাকে ফোন দাও? আমি তো চাই না এখানে আসতে। তোমার ছোট ছেলে এই করেছে ওই করেছে, বিশ্বাস করো, আমি চাই না এখানে আসতে। আমি বাড়ি থেকে বের হয়ে আসলাম। আমার ভালো লাগে না এই সংসার। ব্যস্ত আছি নিজের মতন। পতিতা, মদ, বন্ধুবান্ধব, পার্টি এসব নিয়ে তো বেশ আছি। কেন মা, কেন আমাকে ডাকো এই বাড়িতে? না, আর না, আমি আর এই বাড়িতে যাব না। সব শেষ করে দেব এই মিথ্যা সম্পর্কগুলো। অনেক হয়েছে, আর না, আর না। ভালো থেকো মা, পারলে ক্ষমা করো তোমার এই নিকৃষ্ট ছেলেটাকে। ঈশ্বর নগ্ন দেহটা আমাকে আবারও উত্তেজিত করে দিল। বিছানায় ঈশ্বর নগ্ন দেহটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি টি শার্টটা খুলে ঈশ্বর কাছে গেলাম। আমি ঈশ্বর ঠোঁটে হাত বোলাতে লাগলাম। আমি পাগল উন্মাদের মতন ঈশ্বর গোলাপি ঠোঁটগুলো চষতে লাগলাম। আমি ঈশ্বর স্তনে হাত রাখতেই ঈশ্বর জেগে উঠল। ঈশ্বর হাত পা বাঁধা। ঈশ্বর আর্তনাদ কণ্ঠে আমাকে বলতে লাগলো, প্লিজ অরণ্য, আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। তোমার যৌবন যে আমাকে ডাকছে সোনা, এখন আমি কি করব বলো? না, আমার প্রচণ্ড ব্যথা করছে। কাল সারা রাত তুমি আর তোমার বন্ধুরা আমাকে পালাক্রমে ধর্ষণ করলে, আর এখন তুমি আবারও আসো আমার সাথে যৌন সম্পর্ক করতে। আহ, ওভাবে বলছো কেন সোনা? ধর্ষণ বলো না, বলো কাল সারা রাত আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে তোমার সাথে রোমান্স করছি, আর আমরা এখন খুব রোমান্স করতে ইচ্ছে করছে। তোমার সেক্সের শরীরটা আমাকে ডাকছে তোমার কাছে। একটু আদর করব তোমাকে, প্লিজ, বাধা দিও না। আমার প্রচণ্ড ব্যথা করছে, আমি আর পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও, বেশি ব্যথা দিব না, বিশ্বাস করো। একটু আদর করব শুধু তোমাকে। সত্যি বলছি মাইরি, তুমি একটা চিজ। তোমাকে দেখলে যে কোনো ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তোমার কোনোদিনও ভালো হবে না অরণ্য। আমি এ কথা শোনা মাত্রই ঠাস করে একটা থাপ্পড় মারলাম ইস্যুকে, আর বলতে লাগলাম, ওহ সরি, আমার জানো কি ব্যথা পাইছে। শোনো, এ কথার শাস্তি আমি এখন দিচ্ছি। খুব বার বেড়েছে তোর, তাই না? আমি ইস্যুর সাথে শুরু করলাম অত্যাচার। আমার শরীরের সমস্ত রাগ মিটিয়ে দিলাম ইস্যুর ওপর। পতিতা মেয়েটির ভালোবাসা, ওফ সরি, যৌনতা এখন পেল ইস্যু। কিছুক্ষণ পর আমি ক্লান্ত হয়ে ইস্যুর পাশে শুয়ে পড়লাম। ইস্যু, তুমি সত্যি আজ অনেক আনন্দ দিলে আমাকে। তোমার সেক্সি শরীরটা দেখে আমি আর পারলাম না নিজেকে সামলাতে। ইউ আর টু হট। ইস্যু, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার প্রচণ্ড ব্যথা করছে, আমি আর পারছি না। কি দোষ ছিল আমার? এটা কি আমার দোষ যে আমি তোমার বন্ধুর প্রস্তাব রিজেক্ট করেছিলাম? না, সেটা তোর দোষ না। আমার বন্ধু তোকে ভালোবেসে প্রস্তাব দিয়েছিল তোকে বিয়ে করার, কিন্তু তুই তাকে অপমান করেছিস। এটা তোর দোষ না। তোর ভালো লাগে না তাই তুই ওকে রিজেক্ট করছস। তাহলে ভাবছিস কি তোর দোষ? শোন তাহলে, আমি যখন তোকে প্রস্তাব দিলাম আমার সাথে সেক্স করার জন্য, বিয়ে ছাড়া, তখন তুই রাজি হয়ে গেলি। আরে, আমি তো তোকে শুধু খেতেই চেয়েছিলাম, আর তুইও এক কথায় হ্যাঁ বলে দিলি। দিনের পর দিন আমার এই ফ্ল্যাটে এসছিস, আমার সাথে ফিজিক্যাল হয়েছিস, তখন কিছু যায় আসেনি তোর। আর আমার বন্ধু তোকে খেতে চেয়েছিল না, তোকে বিয়ে করতে চেয়েছিল, তাও আবার ভালোবেসে। কিন্তু তুই তো রাজি হলি না, অথচ আমার সাথে রাজি হয়ে গেলি। আরে, আমি তো তোকে বিয়ের প্রস্তাবই দিইনি। এটাই ছিল তোর অপরাধ, বুঝলি এখন? আর হ্যাঁ, আমার বন্ধু সৌম তোকে সত্যিই ভালোবেসেছিল, যার পরিণতি তুই একে দিলি মৃত্যু। এখন আমিও তোকে মারবো তিলে তিলে, তোর সাথে ফুর্তি করব যখন আমার মন চাইবে তখন, বুঝলি? আমি ডাইনিং রুমে এসে ড্রিঙ্ক করতে লাগলাম। ফোনটা বেজে উঠল। এ কি, পতিতা মেয়েটি ফোন করছে। না, আমি আর ওর ফোন ধরবো না। ফোনটা বেজে বেজে কেটে গেল।
পতিতা মেয়েটি এক নাগাড়ে ফোন করতেই লাগলো। একটা সময় আমি বিরক্ত হয়ে ফোনটা ধরলাম। আমি কিছু বলার আগেই পতিতা মেয়েটি বলতে লাগলো, তুমি ঠিক আছো তো? এতক্ষণ ধরে ফোন করছি, ফোন ধরছো না কেন? তুমি বাড়িতে ঠিকভাবে পৌঁছেছো? তোমার বাবা এখন সুস্থ আছে তো? এই, তুই কে রে? হুম, তোকে এত কথা আমি কেন বলতে যাব? পতিতা পতিতার মতোই থাক। আমার পার্সোনাল লাইফে তোকে নাক গলাতে বলছি না। কি, আমি কোথায় যাব, কি করব, কি খেলাম, এসব আমি তোকে বলতে যাব কেন? তুই কে রে? আমার ঘরের বউ কি? বাজারের সস্তা মেয়ে। তোদের মতো মেয়ে না হাজার পাবো রাস্তায় বের হলে। দুদিন ভালো করে কথা বলেছি কি না, বলেছি ও এসেছে অধিকার ফলাতে। আরে তোদের মতো সস্তা মেয়েদের আমার খুব ভালো করেই জানা আছে। আরেকটা কথা শোন, নিজের সীমানা ছাড়াস না। হোটেলের এক বেশ্যা এসেছে আমার খবর নিতে। ও বুঝেছি, কাস্টমার পাইছিস না, তাই আমার সাথে এত ভাব করছিস। 2 টাকার প্রতিটা। ফোনটা কেটে দিল। আমি যখন কথাগুলো বলছিলাম তখন ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ পাচ্ছিলাম। আমি ঠিক করেছি, যা করেছি। কেন আমাকে ফোন করবে? কে হই আমি ওর? ওর কান্নার আওয়াজটা এখন আমার কানে ভেসে আসে। খুব খারাপ লাগছে। কিন্তু কেন? আরে আমি খারাপ? আমি কারোর জন্য কষ্ট পাই না। 2 টাকার পতিতা না, আমার এরকম লাগছে কেন? পতিতা মেয়েটির জন্য। আমি কি একবার ফোন করব? না, ফোন করব না। কেউ, কিন্তু এতগুলো কথা আমি কেন ওকে বললাম? ফোনটা রেখে দিলেই তো পারতাম। না না, আর ভাববো না। আমি ওই পতিতা মেয়েটির কথা। হুই শি ইজ নথিং। কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে থেকে আমি ফোন করলাম। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। ফোনটা বন্ধ কেন? পতিতা মেয়েটির ফোন বন্ধ কেন? তাহলে কেউ আমার উপর রাগ করলো? সে করুক, তাতে আমার কি? কিন্তু আমার এরকম লাগছে কেন? না, এটা আমার মনের ভুল। আমি ক্লান্ত, তাই এরকম মনে হচ্ছে। যাই, একটু শাওয়ার নিয়ে আসি, তারপর হয়তো একটু ভালো লাগবে। কি রে, কন্ডম কই? আরে আনছি দোস্ত। টেনশন মাতল, যা খেলা শুরু করে দে। দোস্ত, মেয়েটা তো বাঁচবো না। কাল রাতে আমরা 5 জন মিলে রেপ করছি, আর আজ যদি একই কাজ করি তাহলে মেয়েটা মনে হয় না আজ বাঁচবে। আরে না, ওর কিছু হবে না। শালি প্রফেশনাল। প্রথম প্রথম একটু ন্যাকামি করব, কিন্তু পরে ঠিক হয়ে যাব। শোন, আজ সবাই একসাথে যাস না, নিতে পারবো না। এক এক করে যাবি। আর দেখিস আবার মেরে ফেলিস না, তাহলে আমাদের মজার উৎস নষ্ট হয়ে যাবে। ঠিক আছে দোস্ত। এক এক করে সবাই ইস্যুর কাছে যাচ্ছে, আর ইস্যু শুধু চিৎকার করছে। আর করবেও না কেন? 5 জন ছেলে একটা মেয়েকে ছিঁড়ে খাচ্ছে। সবগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে ইস্যুর ওপর। এসব কিছুর মধ্যে আমি আবারও পতিতা মেয়েটিকে ফোন করলাম, কিন্তু পতিতা মেয়েটি ফোন ধরছে না। আচ্ছা, পতিতা মেয়েটি আবার কিছু করে বসলো না তো? আরে না, কি করবে আবার? সাগর, একটু শোন তো। হ্যাঁ বল দোস্ত। শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ তোরা ম্যানেজ কর শালিকে। আমি আবারও বলে যাচ্ছি, দেখিস যেন না মারা যায় ও। ও আমাদের সোনার ডিম পাড়ার হাঁস, বুঝলি? হ্যাঁ, ও নিয়ে তুই একদমই চিন্তা করিস না। আমি গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। এই পতিতা মেয়েটির কথা আমি যত বলি আর ভাবনা তত বেশি করে আমার যেন আরো ভাবি। আমি গাড়ি নিয়ে হোটেলে গেলাম। হ্যাঁ, আমি পতিতালয়ে গেলাম পতিতাকে খুঁজতে। মামা, আপনি অনেকদিন পরে আসলেন। কিন্তু হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম মাঝখানে। মামা, একটা নতুন মেয়ে আছে, দেখাবো? না, অবন্তী আছে। ও, আপনি অবন্তীর কাছে আসেন? কিন্তু মামা, আজ তো অবন্তী আসে নাই। মামা, আপনি টেনশন করেন না, অবন্তীর চেয়েও ভালো খাসা মাল আছে। আসেন, আপনাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। অবন্তী আসে নাই? না থাক, তাহলে আজ কি হয়েছে মামা? এই প্রথম আপনি হোটেলে আসা কাম না করে চলে যাইতেছেন? মামা, বললাম না অবন্তীর চেয়েও ভালো মেয়ে আছে, আপনাকে খুশি করে দিব। অবন্তীর বাড়ির ঠিকানা আছে? না, আমরা কোনো পতিতার বাড়ির ঠিকানা রাখি না, কারণ এতে মেয়েটির অসুবিধা হতে পারে। এখানে এমন অনেক পতিতা আছে যাদের বাড়ির লোক জানে না, তারা এই দেহ ব্যবসায় কাজ করে। ও আচ্ছা। অবন্তী আসলে আমাকে ফোন দিতে বলিস। আমি হোটেল থেকে বের হতে যাচ্ছি, তখন একজন এর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। হ্যালো মিস্টার, দেখে চলতে পারে না? তুই তুই এখানে? আমার ছোট ভাই, আমার মায়ের সুবোধ বালক। তুই এখানে কি করছিস দাদা ভাই? পতিতালয়ের মানুষ যা করতে আসে তাই করতে এসেছিলাম। কিন্তু তুই আমাকে একটা কথা বল, তুই এখানে কি করতে এসেছিস? সেম অ্যান্সার। আমার বাবা মার আদর্শ ভদ্র ছেলে এসেছে পতিতলায়, বা আচ্ছা, বাবা মা জানে তো? দাদা ভাই, সিনক্রেট করিস না।
এটা একটা পাবলিক প্লেস। আর আমি যদি মা বাবাকে বলি তুই এখানে এসেছিলি, তখন আমি বাবা মায়ের খারাপ ছেলে। আমি আসলে তারা কষ্ট পাবে না, কারণ তারা জানে আমি তাদের বখাটে যাওয়ায় সন্তান। কি, তুই তো আর আমার মতো বখাটে যাওয়ার সন্তান না? শোন, আমি এই নিয়ে তোর সাথে কোনো ডিসকাশনে যেতে চাই না। ওকে। আমি হোটেল থেকে বের হয়ে আসলাম। আমার ছোট ভাইও আমার মুখে বকটে গেল। কিন্তু ও তো বাবা মায়ের ভালোবাসা পায়, তাহলে ও বখাটে কেন? আমি খারাপ হওয়ার হাজার কারণ আছে, কিন্তু ওর তো নেই। আমি বাবার ভালোবাসা কখনোই পাইনি, কিন্তু ও তো পেয়েছে। তাহলে কেন এমন হলো? আচ্ছা, আজ পতিতা মেয়েটি আসলো না কেন? ওর কি কিছু হয়েছে? আমি আবারও পতিতা মেয়েটিকে ফোন করলাম। রিং হচ্ছে। হ্যালো, কে বলছেন? আমি অরণ্য, অবন্তী। আমার কণ্ঠ শোনা মাত্রই অবন্তী ফোনটা কেটে দিল। আমি আবারও ফোন করলাম। ফোনটা বন্ধ বলছে। তাহলে কেউ ইচ্ছে করে ফোনটা কেটে দিল? বুঝেছি, আমার কথাগুলো হয়তো ওকে হার্ট করেছে, কিন্তু ওর এই আচরণে যে আমাকে হার্ট করলো তার বেলা না, এখানেই শেষ। এই পতিতা আর তার কাস্টমারের গল্প, আমি আর আমার ভাবনার পতিতার কথা। কিছু কিছু কথা না বলাই ভালো, থাক না সে মনের আড়ালে। তুমি হয়তো কোনোদিনও জানতে পারবে না অবন্তী আমার মনের কথাগুলো। পতিতা আর তার কাস্টমারের গল্প রচনা হবে আবারও, কিন্তু সেখানে থাকবি না মিষ্টি অবন্তী। কিন্তু কাস্টমারের ভূমিকায় আমি থাকব। কিন্তু পতিতা হয়তো তোমার মতন হবে না। সত্যি, আমার দেখা তুমি সেরা পতিতা। আর না, অনেক হয়েছে। এই গল্পের রীতি এখানেই টানব। আমি বরং বাড়ি গিয়ে আমার ইস্যু বেবির সাথে ফুর্তি করে গিয়ে, এসো মাই ডার্লিং, আমি আসি। আমি একজন পতিতার ছেলে। আমার মা একজন পতিতা ছিলেন। পরবর্তীতে আমার বাবা না, ওই মানুষটা আমার মাকে বিয়ে করেন। বিয়ের সময় আমি আমার মায়ের গর্ভে ছিলাম। কে যে আমার বাবা, আমার মা তাও জানে না। এই জন্য আমার মায়ের স্বামী আমাকে দেখতে পারে না। বারবার শুধু আমার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। আমাকে শুধু বলে আমি একজন পতিতার সন্তান। আমার বাবার ঠিক নেই। আচ্ছা, আমার জন্মে তো আমার কোনো হাত ছিল না, তাহলে কেন সবাই আমাকে জারজ বলে? আমার মায়ের সামনে আমাকে এগুলো বলতো আমার মায়ের স্বামী। মা অনেক কষ্ট পেত, লুকিয়ে লুকিয়ে কাঁদত। আমি কোনোদিনও মায়ের কাছে জানতে চাইনি আমার জন্ম পরিচয়, কে আমার বাবা। হয়তো আমার মতোই কোনো নরপিশাচ হবে। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন স্কুলে একটা মেয়েকে আমার ভালো লাগতো। যা হয় আর কি, আমি মেয়েটাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটি রাজি না হয়ে আমার বাবার কাছে, মানে আমার মায়ের স্বামীর কাছে নালিশ দেয়। সেদিন ওই লোকটি আমাকে বলেছিল রক্ত যাবে কোথায়। কথা কাটাকাটি হওয়ার পর তিনি আমাকে বলে দেন আমার জন্ম পরিচয় নিয়ে, এই যে আমি এক পতিতার ছেলে। সেদিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল। সেদিন রাতে ছাদে গিয়ে আমি প্রচণ্ড কেঁদেছিলাম। কেন আমার মা পতিতা ছিল, কেন? সারা রাত কান্না করেছিলাম। আমি 1 মাস এই দুঃখে মায়ের সামনে জানি। মাও লজ্জায় আমার সামনে আসতো না। ধীরে ধীরে এই কথাটা ছড়িয়ে গেল যে আমি এক পতিতার সন্তান। আমার কোনো পিতৃ পরিচয় নেই। ক্লাসের সবাই আমাকে জারজ জারজ বলতো। মাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো। আমার জীবনটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। একদিন আমি মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম, মা, কেন তুমি পতিতা হয়েছিলে? মায়ের চোখ দিয়ে শুধু কান্নার জলে পড়েছিল সেদিন। এরপর থেকে আমি আর কোনোদিনও মাকে এই নিয়ে কোনো কথা বলিনি। এরপর শুরু হয় আমার এক ভিন্ন জীবন। আমার চাহিদাগুলো সব আমি মিটিয়েছি। ব্যাংকের চাকরি করে আলাদা ছোট একটা ফ্ল্যাট কিনে নিজের জীবন শুরু করি। মদ, নেশা, মেয়ে এগুলো হয়ে পড়ে আমার নিত্যদিনের সাথী। আমি পাঠ করতে শুরু করি, মেয়েদের নিয়ে ফুর্তি করতে শুরু করি। জানি আমি খারাপ, কিন্তু আমি তো এমন হতে চাইনি। আমিও 8-10টা ছেলেদের মতো স্বপ্ন দেখতাম। ক্লাসে ফার্স্ট থেকে কখনো সেকেন্ড হতাম না। আমিও চেয়েছিলাম আমি বড় হয়ে ডাক্তার হব, কিন্তু আমি হতে পারিনি। যখন আমি মেডিকেলে পরীক্ষা দিই, আমি চান্স পেয়েছিলাম, কিন্তু ভর্তির ফি আমি দিতে পারিনি। আমার মায়ের স্বামীর কাছে চেয়েছিলাম, উনি দেননি, কারণ উনি নিজের ছেলে মেডিকেলে চান্স পেয়েছিল না। মূলত হিংসা থেকেই উনি আমাকে টাকা দিয়েছিল না। আমি ওনার পা ধরে কেঁদে বলেছিলাম আমাকে টাকা দেওয়ার জন্য, আমি সব টাকা শোধ করে দিব। কিন্তু ওনার একটাই কথা ছিল, আমার নিজের ছেলে চান্স পায়নি, তাহলে আমাকে না একটা পতিতার ছেলের জন্য টাকা দিব। তখন থেকে শুরু হয় আমার এক ভিন্ন ধরনের লাইফস্টাইল। আজ আমার এই অধপতনের জন্য দায়ীকে? আমার দোষ একটাই, আমি একজন পতিতার ছেলে। আমার কোনো জন্ম পরিচয় নেই। আমার মা পতিতা হয়েছে তো কি হয়েছে?
এই জন্য কি আমাকে কম ভালোবাসে? না, বরং আর 10টা মায়ের মতোই আমাকে ভালোবাসে। সমাজ আমাকে বারবার বলেছে আমি একজন পতিতার ছেলে। আমি জারজ, 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 এই একটা শব্দ আমার জীবনটাকে শেষ করে দিল। সেদিন আমি ঠিক করেছিলাম আমি বিয়ে করব একজন পতিতাকে, আর কখনো তাকে বলবো না তুই পতিতা ছিলি। আমার মনে হয় আমি তাকে পেয়ে গেছি। হ্যাঁ, আমি বিয়ে করব, আর 10টা মানুষের মতো আমিও সংসার করব। আমি সব বলে দেব অবন্তীকে। আমি আমার এই জীবনটা ছেড়ে দিব। আমি ভালো হয়ে যাব। আমি আমার সব ভুল স্বীকার করব অবন্তীর কাছে। আমি বিয়ে করব পতিতা অবন্তীকে। আমার একটা ছোট সংসার বাঁধবো অবন্তীকে নিয়ে। আমি ভালোবেসে ফেলেছি পতিতা অবন্তীকে। না, আর পতিতা না, ও আমার অবন্তী, শুধু আমার অবন্তী। আমি বাড়িতে চলে আসলাম। আমার বন্ধুগুলো সব ক্লান্ত হয়ে বসে রয়েছে। সাগর আমাকে বলতে লাগলো, দোস্ত, ভালোই আরাম পেলাম। শালির ফিগার কি? ও এখন কি করছে? ঘুমাচ্ছে। দোস্ত, যা এবার তোর পালা। আর হ্যাঁ, দেখবি টেবিলের পাশে প্যাকেট রাখা আছে। আমি ইস্যুর কাছে গেলাম। ইস্যুর শরীরে বীর্যের গন্ধ। ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে ইস্যু। আমি ইস্যুর কাছে যেতেই ইস্যু জেগে উঠল। কি, এবার তোমার পালা তাই না? আমার আর ব্যথা করছে না, শুরু করো তোমার খেলা। আমি আর বলবো না আমাকে ছেড়ে দাও। আমি আর বলবো না আমার ব্যথা করছে। সত্যি বলতে কি অরণ্য, আমি তোমাকে ভালোবেসেছিলাম। না, তোমার টাকা দেখে না, আমি মন থেকে তোমাকে ভালোবেসেছিলাম। এই জন্যই আমি তোমার সাথে রাত কাটাতাম। কিন্তু তুমি কি করলে? তোমার বন্ধুদের দিয়ে আমাকে রেপ করালে। আমি এখনো তোমাকে ভালোবাসি। না, তোমার জন্য, টাকার জন্য না। তুমি হয়তো ভাবতে পারো এই ধর্ষিতাকে কে বিয়ে করবে, এই জন্য আমি তোমাকে এই কথাগুলো বলছি। কিন্তু বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি কি পারবে আমাকে তোমার জীবনসঙ্গী করতে? হয়তো পারবে না, কিন্তু আমি অপেক্ষা করব, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। অরণ্য, আমার এই জীবনটাকে পারবে তুমি রাঙাতে? পারবে না আমাকে বিয়ে করতে। আমি ভুলে যাব আমার সাথে যা হয়েছে। আমি সব ভুলে যাব। কি, পারবে না আমাকে বিয়ে করতে? শোন, যদি মুখ খুলিস তাহলে তোর ভিডিও ভাইরাল করে দিব। না, এমন করো না তুমি। আর হ্যাঁ, আমার সাথে একদম চালাকি না, বুঝলি? সাগর ইস্যুকে পৌঁছে দিতে গেল। আমি অবন্তীকে ফোন করে আমার বাড়িতে আসতে বললাম, আর অবন্তীকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি। আজ আসবে অবন্তী। আমার মনের কথাগুলো আজ বলে দিব। কাল থেকে ভালো হয়ে যাব আমি। সুখের সংসার করব অবন্তীকে নিয়ে। আমি মেনে নিব অবন্তীকে। আমি আমার ছোট ফ্ল্যাটটা নিজের হাতে সাজাতে লাগলাম। সব আমার মনের মতো করে সাজাবো। আজ আমি বিছানার উপর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম। আর একটা ডায়মন্ড রিং এনেছি আমার অবন্তীর জন্য। কখন আসবে আমার অবন্তী? হে আমার অবন্তী! আমি 20 মিনিট শাওয়ার নিলাম। নীল একটা পাঞ্জাবি পরলাম। শরীরে মাখলাম বডি স্প্রে। কলিং বেল বাজাচ্ছে। মনে হয় আমার অবন্তী এসেছে। আমি দরজাটা খুললাম। আজ অবন্তী একটা নীল শাড়ি পরে এসেছে। অবন্তীর খোপায় একটা গোলাপ ফুল। আমি অবন্তীকে রুমে আসতে বললাম। বাহ, অনেক সুন্দর করে সাজিয়েছ তো। তোমার থেকে সুন্দর লাগছে না। এগুলো সব তোমার জন্য, শুধু তোমারই জন্য। আমি তোমাকে আজ কিছু বলতে চাই অবন্তী। না, এখন না। অবন্তী ধীরে ধীরে আমার কাছে আসলো। অবন্তী আমার ঠোঁট একটা চুম্বন করলো। আমি অবন্তীকে কোলে করে বিছানায় নিয়ে গেলাম। ফুলের বিছানায় অবন্তীকে আরো বেশি সুন্দর লাগছে। আমি অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি আর অবন্তী মেতে পড়লাম এক অন্ততকালের মিলন খেলায়। কিছুক্ষণ পর আমাদের ক্লান্ত দেহ দুটো বিছানায় লুটিয়ে পড়েছে। আমি অবন্তীর হাতে একটু চুমু দিলাম। আমি টেবিলের কোণ থেকে চশমাটা নিলাম। আমাদের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাসে চশমাটা খোলা হয়ে গেছে। অবন্তী চশমাটা পরিষ্কার করে দিল। আমি আমার আর অবন্তীর জন্য ড্রিঙ্ক বানিয়ে আনলাম। অবন্তীর গ্লাসে ডায়মন্ড রিংটা দিলাম। আজ আমার মনের কথা বলবো। আমি আশ্রম থেকে আসলাম। আমি তোমাকে কিছু বলতে চাই অবন্তী। হ্যাঁ, শুনবো, কিন্তু আগে ড্রিঙ্কটা শেষ করো, তারপর। ঠিক আছে। আমি ড্রিঙ্ক করতে লাগলাম। কি হলো, মাথা ঘুরছে কেন? আমি বিছানায় লুটিয়ে পড়লাম। অবন্তী তার ব্যাগ থেকে চাকুটা বের করে বিধিয়ে দিল অরণ্যের বুকে। রক্তাক্ত হয়ে গেল চারপাশটা। অবন্তী শুধু হাসছে। কি, আপনারা ভাবছেন কেন মারলাম অরণ্যকে? তাহলে শুনেন। এই অরণ্যের সাথে প্রেম করতো আমার বোন মিষ্টি। ওর দুর্বলতার সুযোগ নিয়ে ওকেও রেপ করে। কিন্তু আমার বোন বিয়ের কথা বলেই ওকে ব্ল্যাকমেল করত। এই কথাটা বলে অবন্তী আবারও ছুরি বিঁধে দিল অরণ্যের বুকে। যদি আমার বোন সব বলতো
তাহলে নাকি আমার বোনের ভিডিও ভাইরাল করবে। লজ্জা ঘৃণায় আমার বোন আত্মহত্যা করে। ও প্রেগনেন্ট ছিল। সেদিন আমি ঠিক করি ছাড়ব না এই নর পিশাচটাকে। এজন্য ওকে ফলো করি। কি করে, কোথায় যায় সব। পরে জানতে পারি ও হোটেলে যায়। তখন আমি হয়ে গেলাম পতিতা। হ্যাঁ, আমি পতিতা। আমি আমার বোনের মৃত্যুর জন্য পতিতা হয়েছি। আজ আমার বোনের আত্মার শান্তি পেল। বোন, আমি পেরেছি। অবন্তী পুলিশকে ফোন করলো। অবন্তীর হাতে হাত করা। প্রতিটি টিভি চ্যানেলে একটা নিউজ, পতিতার হাতে তার কাস্টমার খুন। আদালতে দাঁড়িয়ে অবন্তী। উকিল প্রশ্ন করছে, কেন খুন করলেন আপনার কাস্টমারকে? কাস্টমার, হ্যাঁ কাস্টমার। ওকে খুন করেছি, বেশ করেছি। ও তো ধর্ষক। ও আমার বোনকে রেপ করেছিল। এই জন্যে আমি ওকে খুন করেছি। আপনি আইনের আশ্রয় নিতে পারতেন। আইন? হ্যাঁ, যে আইন কিনা বলে মেয়েদের রেপ হওয়ার পর 24 ঘন্টা গোসল করতে পারবে না। কারণ এতে নাকি রেপের চিহ্ন মুছে যায়। রেপ হলে বসে থাকতে হবে। যখন পুলিশ আসবে, কখন মেডিকেল হবে। আমি বেশ করেছি, ওকে খুন করেছি। হ্যাঁ, আমি পতিতা। ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য আমার মতো হাজার অবন্তী পতিতা হতে তৈরি। অবন্তীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। অবন্তী এখন কারাগারে দিন কাটাচ্ছে। অবন্তীর সারাদিন শুধু একটা কথাই ভাবে, কি বলতে চেয়েছিল অরণ্য। ওর শেষ কথাটা শুনতে পারলাম না। সমাপ্ত।